গভীর রাত, চারদিকে জমাট বাঁধা অন্ধকার এতটাই ঘন যে মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে। এই নিস্তব্ধতা ভেঙে দিয়ে কারো পায়ের আওয়াজ শোনা যায়। ধীরে ধীরে ছন্দবদ্ধ পায়ে এগিয়ে আসছে কেউ। তারপর একটা অস্পষ্ট ছায়া এসে দাঁড়ায় সামনে। ছায়াটা ফিসফিস করে বলে, তুই আমার নীলা, শুধুই আমার। আর নীলা ভয়ে চিৎকার করে জেগে ওঠে। কেই নীলা? আর এই ছায়াজির সাথেই বা তার কী সম্পর্ক? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 20 বছরের এক ফুটফুটে সুন্দরী মেয়ে নীলা। মায়াবী চোখ, ঘন কালো চুল আর হাসিতে মুক্ত ঝরে। সে ছিল তার বাবা মার একমাত্র চোখের মণি। তাদের বাড়িটা ছিল শহরের কোলাহল থেকে একটু দূরে, একটা পুরনো কবরস্থানের কাছাকাছি। এলাকার লোকেরা প্রায় কানাঘুষা করত যে এই জায়গায় রাতের আধারে অদ্ভুত সব ঘটনা ঘটে, অশরীরী ছায়াদের আনাগোনা দেখা যায়। কিন্তু নীলার আধুনিক মনস্ক পরিবার এসব কথায় কখনো কান দিত না। তারা এটাকে নিছকই কুসংস্কার বলে উড়িয়ে দিত। নীলার জীবনটা ছিল একটা সাজানো বাগানের মতো। তার বিয়ে ঠিক হয়েছিল চাচাতো ভাই রায়ানের সাথে, যে ওই পাড়াতেই থাকত। ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা দুজনের মধ্যে একটা মিষ্টি সম্পর্ক ছিল। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের তারিখও পাকা হয়ে গিয়েছিল। সারা বাড়িতে বইছিল আনন্দের হাওয়া। কিন্তু বিয়ের ঠিক 3 মাস আগে নীলার সাজানো জীবনে এক অজানা ঝড়ের পূর্বাভাস দেখা দিল। সে অদ্ভুত সব স্বপ্ন দেখতে শুরু করল। প্রথমে সে কাউকে কিছু বলেনি, ভেবেছিল হয়তো বিয়ের চিন্তায় এমন হচ্ছে। স্বপ্নে সে নিজেকে একটা বিশাল পুরনো হাবেলিতে দেখত। হাবেলিটার চারদিকে ছিল ঘুটঘুটে অন্ধকার আর কবরের মতো নিস্তব্ধতা। সেই অন্ধকারে আচমকা কারো পায়ের আওয়াজ শোনা যেত। তারপর একটা দীর্ঘ ছায়া এসে তার সামনে দাঁড়াত। ছায়াটা হিম শীতল কণ্ঠে বলতো, তুই আমার নীলা, শুধুই আমার। আর নীলা ভয়ে চিৎকার করে জেগে উঠত। দেখত তার সারা শরীর ঘামে ভিজে গেছে আর বুকটা ভয়ে ধরফর করছে। প্রতি রাতে একই স্বপ্ন, একই দৃশ্য, একই সংলাপ। প্রতি রাতে সেই ছায়াটা তাকে নিজের বলে দাবি করত। ব্যাপারটা এমন পর্যায়ে পৌঁছালো যে নীলা রাতে ঘুমাতেও ভয় পেতে শুরু করল। নির্ঘুম রাত কাটানোর ফলে তার সুন্দর চোখের নিচে কালি পড়ে গেল, গায়ের ফর্সা রং ফ্যাকাশে হয়ে গেল। সে সারাদিন চুপচাপ থাকত, আনমনা হয়ে কি যেন ভাবত। একদিন নীলার মা তার এই করুণ অবস্থা দেখে আর চুপ করে থাকতে পারলেন না। তিনি মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, মা, তুই ঠিক আছিস তো? কয়েকদিন ধরে দেখছি তুই খুব চিন্তায় থাকিস। শরীর খারাপ নাকি? মায়ের আদরে নীলার সব ভয়, সব দ্বিধা উবে গেল। সে কান্নায় ভেঙে পড়ল, তার মাকে সব খুলে বলল। তার স্বপ্নের কথা, সেই পুরনো হাভেলির কথা, আর সেই রহস্যময় ছায়ার কথা যে তাকে নিজের বলে দাবি করে। নীলার মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি বুঝতে পারলেন ব্যাপারটা সাধারণ নয়। বাড়িতে আলোচনা হলো আর সিদ্ধান্ত নেওয়া হলো যে একজন আধ্যাত্মিক পীর বাবাকে ডাকা হবে। পীর বাবা এলেন। তাকে যখন নীলার স্বপ্নের ব্যাপারে সব খুলে বলা হলো, তখন তার হাসিখুশি মুখটা গম্ভীর হয়ে গেল। তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে কি যেন ভাবলেন, তারপর বললেন, মনে হচ্ছে কোনো শক্তিশালী জিনের নজর পড়েছে আপনার মেয়ের উপর। সে ওকে নিজের করতে চায়। বাড়ির সবাই যেন আকাশ থেকে পড়ল। তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। পীর বাবা বললেন, চিন্তা করবেন না, আমি কয়েকটা তাবিজ দিয়ে দিচ্ছি। নীলাকে এগুলো সবসময় নিজের কাছে রাখতে হবে। ইনশাআল্লাহ এই স্বপ্ন আসা বন্ধ হয়ে যাবে। পীর বাবা 3টে তাবিজ দিলেন। একটা নীলাকে গলায় পড়তে বললেন, একটা তার বিছানার নিচে রাখতে বললেন, আর শেষটা বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দিতে বললেন। কিছুদিন নীলার আর কোনো দুঃস্বপ্ন আসলো না। বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল, ভাবল হয়তো সমস্যা মিটে গেছে। বিয়ের প্রস্তুতি আবার জোরসোরে শুরু হয়ে গেল। কিন্তু বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে ঘটল আরেক ঘটনা। নীলা তার বিয়ের লাল টুকটুকে লেহেঙ্গাটা দেখছিল। হঠাৎ সে অনুভব করল ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। সে চমকে চারদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। সেই রাতে তার মেকআপ আর্টিস্ট এসেছিল বিয়ের সাজ কেমন হবে তা ঠিক করতে। সাজগোজের সুবিধার জন্য নীলা তার গলা থেকে তাবিজটা খুলে রেখেছিল। আর সেই রাতেই স্বপ্নটা আবার ফিরে এলো, কিন্তু এবার ছায়াটা আগের চেয়েও বেশি স্পষ্ট, আর তার কণ্ঠ ছিল আরও দৃঢ়। সে বলল, তুই আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছিস, কিন্তু তুই আমারই নীলা, শুধুই আমার। তোর নাম আমার নামের সাথে লেখা হয়ে গেছে। তোর বিয়ে অন্য কারো সাথে হতে পারে না। নীলা এবার সাহস করে জিজ্ঞেস করল, তুমি কে? তুমি আমার কাছে কি চাও? ছায়াটা যেন হাসল, একটা শীতল হাসি। সে জবাব দিল, আমার নাম জায়ান,
আর আমি তোকে আমার বউ বানাতে চাই। বিয়ের আগের রাত বাড়িতে মেহেন্দি অনুষ্ঠান। নীলার চাচি, খালার বন্ধুরা সবাই মিলে তাকে ঘিরে বসে আছে। কেউ গান গাইছে, কেউ নাচ করছে, কেউ তার হাতে সুন্দর করে মেহেন্দি লাগিয়ে দিচ্ছে। চারদিকে আনন্দের কোলাহল। সেই রাতে ক্লান্তির কারণে নীলা ঘুমিয়ে পড়ল। আর সেই রাতের স্বপ্নটা ছিল আগের সব স্বপ্নের থেকে আলাদা। এবার কোনো ছায়া ছিল না, বরং তার সামনে দাঁড়িয়েছিল একজন অসম্ভব সুন্দর যুবক। তার চোখ আর চুল ছিল রাতের আকাশের মতো কালো, পরনে কালো শেরওয়ানি আর মুখে একটা সম্মোহনী হাসি। নীলা, কাল তোর বিয়ে, কিন্তু তুই আমার বউ, আমার রানী। আমি তোকে আমার দুনিয়ায় নিয়ে যাব। না, আমাকে যেতে দাও। নীলা স্বপ্নে চিৎকার করে উঠল, জায়ান, আমি তোমাকে চিনি না, আমার বিয়ে রায়ানের সাথে হতে চলেছে। জায়ান শুধু হাসল, সেই রহস্যময় হাসি। কাল দেখা যাবে। বিয়ের দিন চলে এলো। বাড়িতে উৎসবের আমেজ। দূর দূরান্ত থেকে অতিথিরা আসছেন। বাড়িটা ফুল আর আলো দিয়ে সাজানো হয়েছে। নীলা নিজের ঘরে বসে মেকআপ করাচ্ছিল। মেকআপ আর্টিস্ট, একটু জল এনে দেবেন? নীলা অনুরোধ করল। জি, 1 মিনিট। মেকআপ আর্টিস্ট জল আনতে চলে গেল। নীলা ঘরে একা বসেছিল, আয়নার দিকে তাকিয়ে। হঠাৎ সে অনুভব করল ঘরের বাতাস আবার ঠান্ডা হয়ে গেছে। সে আয়নায় দেখল তার ঠিক পেছনে জায়ান দাঁড়িয়ে আছে, সেই যুবক যে তার স্বপ্নে আসত। তুমি তুমি নীলা চিৎকার করে উঠল, তুমি বাস্তবেও আছো? জায়ান হাসল। হ্যাঁ, আর আজ আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। নীলা দরজার দিকে পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। সে এক চুলও নড়তে পারছিল না। তুমি আমার সাথে আসবে নীলা, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, জায়ান শান্ত গলায় বলল। আমি কখনো যাব না, নীলা কান্না ভেজা গলায় চিৎকার করে বলল। সেই সময় মেকআপ আর্টিস্ট ফিরে এলো। কি হয়েছে দিদি, আপনি কার সাথে কথা বলছিলেন? নীলা চারদিকে তাকালো। জায়ান উধাও। কিছু না, এমনি, নীলা বলল, কিন্তু তার বুকটা তখনও জোরে জোরে ধকধক করছিল। সন্ধ্যা হয়ে গেল। বরযাত্রী আসার সময় হয়ে এলো। নীলা নিজের ঘরে তার বন্ধুদের সাথে ছিল। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো এবং মেঘের গর্জনে চারদিক কেঁপে উঠল। তারপর শুরু হলো মুষলধারে বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে গেল এবং পুরো বাড়িটা অন্ধকারে ডুবে গেল। মোমবাতি আনো, কেউ চিৎকার করে বলল। সবাই ভয়ে এদিক ওদিক দৌড়াতে লাগল। এই হট্টগোলের মধ্যে নীলার ঘরে কেউ একজন এলো এবং তার কাঁধে হাত রাখল। চলো নীলা, আমার সাথে। এটা জায়ানের গলা ছিল। নীলা চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। মনে হলো যেন কেউ তার কণ্ঠস্বর চুরি করে নিয়েছে। যদি তুমি না আসো, তাহলে আমি তোমার পরিবারকে ধ্বংস করে দেব, জায়ান ফিসফিস করে বলল। নীলা বুঝে গেল যে তার কাছে আর কোনো উপায় নেই। সে নীরবে জায়ানের সাথে চলতে শুরু করল। যখন বিদ্যুৎ ফিরে এলো, সবাই দেখল যে নীলা উধাও। তার ঘর খালি। বরযাত্রী এসে গেছে, কিন্তু কোণে কোথাও নেই। নীলার মা নীলা বলে চিৎকার করে উঠলেন, কিন্তু কোনো উত্তর এলো না। পীর বাবাকে আবার ডাকা হলো। তিনি এসে সব শুনে বললেন, এটা কোনো সাধারণ অপহরণ নয়, কোনো জিন আপনার মেয়েকে নিয়ে গেছে। আমরা কি ওকে ফিরিয়ে আনতে পারবো? নীলার বাবা ভেঙে পড়ে জিজ্ঞেস করলেন। পীর বাবা মাথা নাড়লেন। কঠিন, খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। এদিকে নীলা নিজেকে আবিষ্কার করল এক বিশাল সুন্দর প্রাসাদে। এটা সেই প্রাসাদটাই ছিল যেটা সে স্বপ্নে দেখত। তুমি এখন আমার দুনিয়ায় আছো নীলা, জিনদের উপত্যকায়। এখানে তুমি আমার রানী হবে। নীলা ভয় পেয়েছিল, কিন্তু সে জায়ানকে বুঝতে পারছিল। জায়ানের চোখে ছিল একাকিত্ব আর নীলার জন্য তীব্র ভালোবাসা। সে বুঝতে পারল জায়ান তাকে জোর করে নয়, মন থেকে পেতে চায়। নীলা কয়েকদিন জায়ানের সাথে জিনদের উপত্যকা ঘুরে দেখল। সে দেখল যে জিনদের দুনিয়া সত্যিই আশ্চর্যজনক। বড় বড় মহল, উড়ন্ত গালিচা, অদ্ভুত সব জীবজন্তু। একদিন নীলা সাহস করে জায়ানকে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে একবার আমার বাবা মায়ের সাথে দেখা করাতে পারো? আমি শুধু বলতে চাই যে আমি ভালো আছি। জায়ান তাকে একটা বড় আয়নার সামনে নিয়ে গেল
সে কিছু মন্ত্র পড়ল আর আয়নায় নীলার বাড়ি দেখা যেতে লাগল। নীলা দেখল তার বাবা মা কাঁদছে, পীর বাবা তাদের সান্ত্বনা দিচ্ছেন। দৃশ্যটা দেখে নীলার চোখে জল চলে এলো। সে মনস্থির করল তাকে ফিরতে হবে। জায়ান, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমার পরিবার আমার জন্য কষ্ট পাচ্ছে। আমাকে শুধু 3 দিনের জন্য ফিরে যেতে দাও। আমি কথা দিচ্ছি আমি ফিরে আসব। জায়ান নীলার চোখের দিকে তাকালো। তার চোখে ছিল দ্বিধা আর কষ্ট। অবশেষে সে রাজি হল। ঠিক আছে, আমি তোমাকে যেতে দেব, কিন্তু মাত্র 3 দিনের জন্য। না ফিরে আসলে আমি তোমার পুরো পরিবারকে আমার দুনিয়ায় নিয়ে আসব। জায়ান নীলাকে একটা সুন্দর আংটি পরিয়ে দিল। এই আংটির মাধ্যমে তুমি ফিরে আসতে পারবে। যখন ফিরতে চাইবে তখন এটাকে 3 বার ঘোরাবে আর আমার নাম নেবে। নীলা চোখ বন্ধ করল, আর পরমুহূর্তে সে নিজেকে বাড়ির বাগানে আবিষ্কার করল। সে দৌড়ে বাড়ির ভেতরে গেল। সবাই তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। নীলা তাদের সব খুলে বলল এবং পীর বাবার সাহায্য চাইল। পীর বাবা বললেন, মা, তোমাকে আর ফিরে যেতে হবে না। ওই আংটিটাই জায়ানের দুর্বলতা। ওটার মাধ্যমেই ও তোমার উপরে নজর রাখছে। আমরা ওটাকেই ব্যবহার করে ওকে চিরদিনের জন্য তোমার জীবন থেকে দূর করে দেব। পরিকল্পনা মতো তারা সবাই মিলে সেই পুরনো কবরস্থানে গেল। পীর বাবা একটা বিশেষ জায়গায় মন্ত্র পড়ে একটা গণ্ডি আঁকলেন। নীলা, তুমি এই গণ্ডির ভেতরে দাঁড়িয়ে জায়ানকে ডাকো। ভয় পেও না, ও এই গণ্ডির ভেতরে আসতে পারবে না। নীলা গণ্ডির ভেতরে দাঁড়িয়ে আংটিটা 3 বার ঘুরিয়ে জায়ানের নাম নিল। সাথে সাথে বাতাস বইতে শুরু করল, আর তাদের সামনে জায়ান এসে দাঁড়ালো। নীলা, তুমি ফিরে আসতে চাও? জায়ান খুশিতে বলল। না জায়ান, আমি ফিরছি না, নীলা সাহস করে বলল। জায়ানের মুখ রাগে লাল হয়ে গেল। তুই আমাকে ধোঁকা দিয়েছিস? সে গণ্ডির দিকে এগিয়ে এলো, কিন্তু একটা অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেয়ে থেমে গেল। পীর বাবা বললেন, জায়ান, এবার তোমার যাওয়ার পালা। তিনি নীলাকে ইশারা করলেন। নীলা তার আঙ্গুল থেকে আংটিটা খুলে মাটিতে রাখল আর তার জুতো দিয়ে পিষে দিল। যেই আংটিটা ভাঙল, জায়ান যন্ত্রণায় চিৎকার করে উঠল। পীর বাবা আর নীলার বাবা একসাথে পবিত্র আয়াত পড়া শুরু করলেন। জায়ানের শরীরটা কাঁপতে লাগল। তার চারদিকে একটা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল এবং এক সময় সে সেই আলোতেই মিলিয়ে গেল। 2 সপ্তাহ পর রায়ানের সাথে নীলার বিয়ে হলো। সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হলো। নীলা তার নতুন জীবন শুরু করল। কিন্তু কখনো কখনো রাতে যখন সে চাঁদের দিকে তাকাত, তার জিনদের উপত্যকার কথা মনে পড়ত। সে ভাবত, জায়ান এখন কোথায় আছে? সে কি এখনও তাকে মনে করে? কিছু লোক বলে যে জিনদের দুনিয়া আমাদের খুব কাছেই, শুধু একটা পাতলা পর্দার ওপারে। কিন্তু মনে রাখবেন, যে ওই পর্দার পেছনে উঁকি দেয় তাকেও ওপার থেকে দেখা যায়।